আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, শান্তি কমিটি এবং জামাতে ইসলামী মিলে তারা যখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হতে যাচ্ছে, ঠিক তার মাত্র 2 দিন আগে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে দিয়ে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার স্পিরিট পায়, আলো পায়, বুদ্ধি পায়, জ্ঞান পায়, যারা সাংবাদিক ছিল, কবি ছিল, লেখক ছিলেন, প্রফেসর ছিলেন অধ্যাপক, তাদেরকে নির্বিচারে রায়ের বাজারের বদ্ধভূমিতে হত্যা করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার পর হাজার হাজার মানুষ যখন সেখানে যায়, সেখানে গিয়ে কারো গলিত লাশ, কারো অর্ধগলিত লাশ, কারো তাজা লাশ, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো লাশ বস্তাবন্দি অবস্থায় পায়। সে বিভৎস ইতিহাস, সে বিভৎস স্মৃতি বাঙালিরা ভোলেনি এবং বলতে পারে না। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই মহান বাঙালির সূর্য সন্তানেরা আজও আমাদের স্মৃতিপটে বেঁচে আছে, আজও বেঁচে আছে বাঙালির চিন্তায়, চেতনায়, বোধে এবং বুদ্ধিতে, আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে। আপনারা জানেন, আমাদের 8টার সংবাদের আগে একটি বাংলাদেশ টেলিভিশনে একটি গান বলা হতো, একটি গান প্রায় শোনানো হতো, সবকটি জানালা খুলে দাও না। নজরুল ইসলাম বাবু এই গানটি লিখেছিলেন। এই গানটিতে খুব দরদ ভরে সুর দিয়েছিলেন আরেক কণ্ঠ সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সেই গানের ভিতরে একটি কথা আছে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো বুক ভাঙা গান। আজকের যেই প্রেক্ষাপটে আমরা 14 ডিসেম্বর আমরা যে বুদ্ধিজীবী দিবস পালন করছি, সেখানে এই গানটি খুব সত্যভাবে প্রতীয়মান হচ্ছে। তারা আজকে চুপি চুপি আসছে, সদর্বে তারা আসতে পারছে না, কারণ 71 সালে 14 ডিসেম্বরে যে রাজাকার, যে আল বদর, যে আল শামস, যে শান্তি কমিটি, যে জামাতে ইসলামী, তাদেরকে হত্যা করে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে, স্বাধীনতার স্পৃহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, সেই রাজাকার, সেই আল বদর, সেই জামাতে ইসলামী আজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতায়। আগুন দিচ্ছে 32 নম্বরে, আগুন দিচ্ছে শহীদের ব্যাধিতে, আগুন দিচ্ছে শহীদ মিনারে, আগুন দিচ্ছে 71-এর বীর সৈনিকদের মুরালে। তাহলে আপনারা বোঝেন, আপনারা দেখেন যে 1971 সালে ইসলামী ছাত্র সংঘ নামে জামাতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন ছিল, যেমনটা এখন ছাত্র শিবির আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 72 সালে আমাদের যে সংবিধান হয়, সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। যেই কোনো মানুষ রাজনীতি করতে পারবে, কিন্তু রাজনীতির ভিত্তিটা ধর্মভিত্তিক হবে না। কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনারা জানেন, যে এই পাক ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে বহু হানাহানি, বহু যুদ্ধ, বহু বিগ্রহ, বহু মানুষের দেশান্তর হয়েছে। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে একজন ম্যাচিউরড রাজনীতিবিদ, জাতির জনক, শতাব্দীর মহানায়ক, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বদেশে ফিরে আসলেন যুদ্ধের পর, তিনি সিদ্ধান্ত দিলেন এটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সবাই মিলে একটি রাষ্ট্রের অংশীদার হবে, সবাই মিলে শাসনতন্ত্রের অংশীদার হবে, সবাই মিলে শান্তিতে এক দেশে পাশাপাশি বসবাস করবে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি তা চায় না। সাম্প্রদায়িক শক্তি সব সময় চায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে। এই বিভেদটা যতদিন টিকে থাকে, তাদের ধর্ম ব্যবসাটা তত ভালো চলে। তো যে কথাটি বলছিলাম, 1971 সালে জামাতের যে অঙ্গ সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, সেটি পরবর্তীতে 1979 সালে এসে শিবির নাম ধারণ করে। তার মানে ওই বলে না, পুরনো বোতলে নতুন মদ, অথবা আপনারা বুঝতে পারছেন যে নতুন মদটাকে পুরনো বোতলেই আবার রাখা হলো। সেই বোতলটা হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, এখন সেটি ছাত্র শিবির।
বাংলাদেশের রক্ষাটা রাজনীতি যারা চালু করেছে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে আমরা শুনেছি আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। কিভাবে কায়েম করবে? তারা বলছে কোরআন তাদের সংবিধান। কোরআন সংবিধান যদি তাদের হয়, আজকে তারা হিন্দু লোককেও নমিনেশন দেয়। জামাতের লোককে বলতে শুনছি যে 54 বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ। 54 বছর আগে বাংলাদেশে কি হয়েছিল আপনারা সবাই জানেন। একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, আল শামস রাজাকাররা বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানের 93,000 সৈন্যের সাথে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল। আপনারা সেটা জানেন। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে আজকে যে পায় তারা চলছে, ডক্টর ইউনূস তার মধ্যে গিয়ে ঢেলেছে। তিনিও আজ এই স্বাধীনতা বিরোধী, এই মৌলবাদী, এই 71-এর মানবতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা যারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, অসাম্প্রদায়িক চেতনাকে ভালোবাসি, যারা আমরা 1971-এর গানকে ভালোবাসি, কবিতা, গল্প, উপন্যাসকে ভালোবাসি, যারা মনে করি 1000 বছরের 3000 বছরের সাধনায় বাঙালি 1971 সালে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতাটি পেয়েছে সেটিই বাঙালির স্বাধীনতা, সেটিই বাংলা ভাষাভাষী মানুষের প্রথম রাষ্ট্র, সেটিই বাঙালি ধারণ করে আছে এখনো বুকের অনেক গভীরে। এখন বাঙালির মুক্তির আকাশে কালো মেঘ, বাঙালির মুক্তির আকাশে আজ পুরনো শকুন। আমাদের পতাকা খামছে দুচ্ছে আমাদের মানচিত্র, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের প্রতি সেই পুরনো রাজাকার আলবদররা, তাদের উত্তরসূরিরা আবার হানা দিয়েছে। আমরা জেগে উঠব কিসের মতো? ফিনিক্স পাখির মতো। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি চেতনার নাম, একটি অনুভূতির নাম, যেটা স্বাধীনতার সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের এবং মুক্তিকামী মানুষের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি বঙ্গবন্ধুরা ক্রিয়েট করেছিলেন, কিন্তু এটি বঙ্গবন্ধু নিজের জন্য ক্রিয়েট করেননি। ক্রিয়েট করেছিলেন মেহনতি মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সকল মানুষের জন্য। আমরা সবাই আজ প্রতারিত হয়েছি। আমরা সবাই আজ এক নষ্ট তরুণ প্রজন্মের কাছে জিম্মি হয়ে আছি, যারা হুঙ্কার দেয়, যারা মানুষের বাড়িতে আগুন দেয়, যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা একটাকে আপনার মগের মূল্য শুনেছেন, কিন্তু তারা এটাকে মবের মূল্যকে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ভাত খাইয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে তারা মানুষকে ঘর থেকে উঠিয়ে নিয়ে এসছে। সন্ত্রাসী ধরা পড়লে, সেখান থেকে চাঁদাবাজ ধরা পড়লে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। গালি দিচ্ছে দেদারছে, বিশ্ববিদ্যালয়ে মনে হয় যেন গালির ডিগ্রি নিয়েছে। আসুন, এই মৌলবাদী, এই 71-এর পরাজিত শক্তি, এই মানবতার শত্রু, এই সারা পৃথিবীর যে জঙ্গি উৎপাদনকারী পাকিস্তানের বন্ধু, তাদেরকে আমরা আবার পরাজিত করার জন্য এই 14ই আগস্ট মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা এই প্রতিজ্ঞায় আবার বলিয়ান হই। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এই মাটিতে, এই দেশে, এই সমাজে আবার বাস্তবায়িত করব। এবং 71-এর এই মহান মুক্তিযুদ্ধে 14ই ডিসেম্বর নয়, শুধু 71-এর 16ই ডিসেম্বর থেকে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত মানুষ জীবন দিয়েছে, সেই অগণিত প্রাণ, সেই অগণিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং যারা বিদায় নিয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। শহীদ বুদ্ধিজীবী দিবসে মানচিত্র পরিবারের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের প্রতি অটল শ্রদ্ধা। দেশ যখন 12ই ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট গভীর একটা অস্থিরতার মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, এই মন্তব্যটি আমার নয়, ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্টেটসম্যানের একটি সম্পাদকীয় মন্তব্য। ভারতের অনেক গণমাধ্যম নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে, বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক গুজব রটছে, এগুলোর কিছুটা হলেও সত্য। কিন্তু স্টেটসম্যানের মতন পত্রিকায় যখন বাংলাদেশকে নিয়ে সম্পাদকীয় লেখা হয়, এর গুরুত্ব যেমন হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, ঠিক একইভাবে ভারতের সব গণমাধ্যমের যে চরিত্র নিশ্চয়ই তা এক নয়। স্টেটসম্যানের এই সম্পাদকীয়তে বলা হচ্ছে, কেন্দ্রীয়ভাবে বর্তমানে বাংলাদেশ এক ধরনের
অস্বাভাবিকতার মুখোমুখি। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে, আর ক্রমবর্ধমান মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এটুকু কথার মধ্য দিয়ে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা নৈর্ব্যক্তিক এবং কতটা নিরপেক্ষতার সঙ্গে এই সম্পাদকীয়টি লেখা হয়েছে। বিএনপি প্রসঙ্গে এখানে বলা হচ্ছে, আমি শুধু স্টেটমেন্টে যা লেখা হয়েছে সেগুলোই বেশিরভাগ তুলে ধরছি আপনাদের সামনে। আমার নিজের ব্যাখ্যার খুব একটা প্রয়োজন নেই, এটুকু শেয়ার করলেই আমাদের মনে হয় বোঝাটা অনেকখানি সহজসাধ্য যে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। এখানে বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 2 দশক ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে। তার দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও নিরাপত্তাজনিত বাধাগুলো অনেকটাই দূর হয়েছে। আগামী 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু তার এই ফেরাটা আসলে কতটা সহজ, তেমন একটা প্রশ্ন মোটামুটি ইঙ্গিত করা হয়েছে। এবং সেই জায়গা থেকে জামাতে ইসলামী প্রসঙ্গে বলা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি ইসলামপন্থী দলগুলোর জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছে, বিশেষ করে জামাতে ইসলামের জন্য। এটা তো আমরা সবাই জানি। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থবিরতাকে কাজে লাগিয়ে নিজেদের দৃঢ় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা। এর মাধ্যমে তারা এমন এক বয়ান তৈরি করছে যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ সহ প্রতিষ্ঠিত ঐতিহাসিক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে তারা মধ্যপন্থী রাজনীতির প্রতি জন আস্থা দুর্বল করার চেষ্টা করছে। এতে কেবল রাজনৈতিক নয়, বরং দেশের নৈতিক ও আদর্শিক ভিত্তিকেও আঘাত করা হচ্ছে। জামাতের বর্তমান যে রাজনৈতিক বয়ান সেটি সম্বন্ধে আমরা জানি। একদিকে জামাত বোঝানোর চেষ্টা করছে যে তারা মোটামুটি ধর্ম নিরপেক্ষতার পথে আছে, দেশের অন্যান্য যে ধর্মীয় সম্প্রদায় তাদের স্বাধীনতা তারা বিশ্বাসী, এই জন্য হিন্দু ব্যক্তিকে তারা নির্বাচনে প্রার্থী করে, খুলনার একটি আসন থেকে করা হয়েছে। এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে, যেমন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা, তাকে দলে ভেড়ালো। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি প্রবলভাবে আস্থাশীল। আবার উল্টো দিকে তো আমরা নানান ধরনের বক্তব্য শুনছি, তাই না? কিভাবে নোংরা বক্তব্য দেওয়া হচ্ছে 71কে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধ 71 প্রজন্মকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তো প্রশ্নবিদ্ধ হবে না, কিন্তু তারা সেই কাজটি করছে। এবং সেই জায়গা থেকে জামাত যে একটা জটিল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি ইঙ্গিত করা হয়েছে এখানে। এবং আওয়ামী লীগ সম্পর্কে যা বলা হয়েছে তা হচ্ছে যে এই যে একটা টালমাটাল অবস্থা, সেই একই সময়ে কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগও তার বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। আমি বলছিলাম যে কতটা নৈর্ব্যক্তিকভাবে, কতটা নিরপেক্ষভাবে এই সম্পাদকীয়টি লেখা হয়েছে স্টেটসম্যানে, সেটি নিশ্চয়ই প্রতিটি লাইন শুনে বোঝা যাচ্ছে। বলা হচ্ছে যে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাসনী এবং জনগণের ক্ষোভ ও অসন্তোষের সঙ্গে যথাযথভাবে মোকাবেলা করতে না পারায় বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতায় দলটি প্রায় প্রান্তিক হয়ে পড়েছে। উল্লেখ্য, বাংলাদেশ এর মধ্যে এই দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কতটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার যে নেতাকর্মীরা কারাগারে রয়েছেন তাদের কতটুকু খোঁজ খবর নেওয়া হচ্ছে, আওয়ামী লীগ কতটা সুকৌশলে সামনের দিকে এগোচ্ছে সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সেটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং বলা হচ্ছে যে এই শূন্যতা কেবল দলীয় দ্বন্দ্বের বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্র দখলের লড়াই, যে কেন্দ্র ঐতিহাসিকভাবে উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেছে। এই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে নতুন রাজনৈতিক দলের উত্থান, যারা মধ্যপন্থী উদার রাজনৈতিক জায়গা দখলের চেষ্টা করছে। একের পর এক সংগঠনের আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেই বক্তব্যগুলোই হাজির করার চেষ্টা করা হচ্ছে। জানে বাংলাদেশের মানুষের চরিত্রের মূল জায়গাটি কোথায়, তারা কতটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থাশীল, এবং সেটি শেষমেশ এসে লুফে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু তাদের আবার মূল যে চরিত্র সেটিও মানুষের সামনে ফুটে উঠছে। এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এই নতুন দলগুলো বিএনপির সম্ভাব্য সমর্থনে ভাগ বসাতে চাইছে, আর ভাসমান ভোটাররা
গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা ও আদর্শিক স্পষ্টতার মতো বিষয়গুলো বিবেচনা করছে একটি অত্যন্ত মেরুকৃত পরিবেশে। যেহেতু বাংলাদেশের রাজনীতি মেরুকরণ চলছে, ভাসমান ভোটারদের সম্বন্ধে আরো বলা হচ্ছে যে বিশেষ করে সেই ভাসমান ভোটাররা যারা ইসলামপন্থী প্রভাব নিয়ে শঙ্কিত, আবার প্রচলিত দলীয় রাজনীতির প্রতিও সন্দিহান। খুবই যৌক্তিক কথা, খুবই যৌক্তিক প্রসঙ্গ। এদেশের মানুষ তো আওয়ামী শাসন দেখেছে, এদেশের মানুষ বিএনপি শাসন দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। তারা প্রচলিত ধারা নিয়ে তো অবশ্যই অনেক ধরনের প্রশ্নের মধ্যে আছে। আবার কথিত ইসলামপন্থী দলগুলোর যে উত্থান, যেখানে প্রায় অর্ধশত মাজার এর মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, ধর্মের অবমাননা করা হয়েছে, এই অভিযোগে চারিদিকে একটা উন্মাদনা, ওয়াজ মাহফিলের মতন জায়গাতে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা, দেশের হাজার বছরের যে প্রবাহমান সংস্কৃতি তার উপরে আঘাত করা, এগুলো তো মানুষ দেখছে। সেই জায়গা থেকে তো অবশ্যই মানুষ আতঙ্কিত, শঙ্কিত। সেই বিষয়গুলোই খুব সংক্ষেপে স্টেটসম্যান তুলে এনেছে এবং বলা হচ্ছে যে এর প্রভাব কেবল বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ নয়। রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায়, তবে আমি এখানে একটু সবসময় দ্বিমত পোষণ করি যে সরাসরি ইসলামপন্থী রাজনৈতিক দল বলা হয়, আমি এটির সঙ্গে একমত নই। বলি কথিত ইসলামপন্থী দল। যাই হোক, রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা, সীমান্ত পারের সহযোগিতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আর অন্যদিকে বিএনপি যদি নিজেদের অবস্থান সফলভাবে পুনর্গঠন করতে পারে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা বহুত্ববাদকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মানদণ্ডকে আরও সংহত করতে পারে। আমরা তো বিএনপি সম্পর্কে জানি যে তারা নিজেদের যে আদর্শটি সেটি শক্তভাবে ধরে রাখতে পারছে না। জাতীয়তাবাদী আদর্শ বা মুক্তিযুদ্ধ ভিত্তিক তাদের যে চেতনা, কখনো এপাশে কখনো ওপাশে, কখনো জামাতের সঙ্গে কখনো জামাতের বাইরে, ইসলামপন্থী দলগুলোকে কখনো কাছে টানে, মানে কথিত ইসলামপন্থী দলগুলোকে কখনো দূরে ঠেলে। আসলে বিএনপির চরিত্র নিজেরাই স্থির করতে পারছে না, এটি চরম সত্য কথা। কিন্তু যদি সত্যিই পারত, তবে অবশ্যই বাংলাদেশের রাজনীতি নতুন একটা চেহারা পেতে পারত। শেষে বলা হচ্ছে যে আগামী কয়েক মাস কেবল কে দেশ শাসন করবে বা মানুষ যে তা নির্ধারণ করবে, এগুলো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আগামী বহু বছরের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক গতিপথ ও সামাজিক সংহতির ভিত্তিও গড়ে দেবে। খুবই সংক্ষেপে স্টেটসম্যানের যে সম্পাদকীয় আমাদের সামনে উঠে এলো, তা নিশ্চয়ই অনেক বেশি, অনেক গভীর পর্যালোচনার দাবি রাখে। ভালো থাকুন সবাই।